স্বাগতম সবাইকে। শিক্ষার্থীরা, আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব থেকে আলোচনা করব। আজকে আমি জৈব সমানতা ও ওর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদেরকে জৈব সমানতা বলতে কি বুঝে সেটা আমাদেরকে জানতে হবে। সাধারণত যেসব যৌগের আণবিক সংকেত এক কিন্তু তাদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে তাদের ধর্মের পৌধ ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যায়, তাহলে ওইসব যৌগকে সমাণু বলা হয় এবং তাদের এই ধর্মটাকে বলা হয় সমানতা। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে অ্যালকোহল, ইথানল এবং ডাইমিথাইল ইথারকে বিবেচনা করতে পারি। ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3OCH3। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ফাংশনাল গ্রুপে ভিন্ন, একটা হচ্ছে OH গ্রুপ আর একটা হচ্ছে ও অর্থাৎ ইথার গ্রুপ, একটা অ্যালকোহল একটা ইথার। কিন্তু দুটি যৌগেরই কিন্তু গাঠনিক আণবিক সংকেত হচ্ছে C2H6O। এটা হচ্ছে তাদের গাঠনিক আণবিক সংকেত। কিন্তু আমরা গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি যে C2H5OH CH3OCH3, অর্থাৎ তাদের দুটি যৌগেরই আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। সেজন্য এই দুটি যৌগকে পরস্পরের সমাণু বলা হয় এবং তাদের যে ধর্মের কারণে এটা হয় বা যে বৈশিষ্ট্যের কারণে হয় সেটাকে বলা হয় সমানতা। এখন সমানতাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, এক গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এখন গাঠনিক সমানতা কাকে বলা হয় আমরা আজকে মূলত গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করব। তাহলে গাঠনিক সমানতা বলা হয় যে একই যৌগের তাদের গঠনের ভিন্নতা অর্থাৎ অনুষ্ঠিত পরমাণুগুলোর অবস্থানের ভিন্নতার বা গঠনের ভিন্নতার কারণে যে সমানতা হয় তাদেরকে বলা হয় গাঠনিক সমানতা। আর গাঠনিক সমানতা হচ্ছে পাঁচ ধরনের হয়। এক চেইন বা শিকল সমানতা, দুই অবস্থান সমানতা, তিন কার্যকরীমূলক সমানতা, চার মেটামারিজম এবং পাঁচ নম্বর হচ্ছে টটোমারিজম। এই পাঁচটি সমানতাই আজকে আমরা আলোচনা করব। আমি আলোচনা করব এক, প্রথমত হচ্ছে চেইন সমানতা। চেইন সমানতা কাকে বলে? অর্থাৎ এখানে যে সমানতাটা দেখা যাবে তা হচ্ছে ওই সমস্ত যৌগে দেখা যাবে যাদের শাখা শিকল বা শাখাবিহীন অর্থাৎ সাধারণ একই সমগোত্র শ্রেণীর যৌগগুলোর মধ্যে দেখা যায়। আর এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে, জৈব যৌগের চেইন এর ভিন্নতার কারণে বা শিকলের ভিন্নতার কারণে যে সমানতা পাওয়া যায় তাদেরকে বলা হয় চেইন সমানতা বা শিকল সমানতা। এই ক্ষেত্রে কিন্তু তাদের আণবিক সংকেত একই থাকবে। যেমন আমরা উদাহরণস্বরূপ নেই বিউটেন, এটা হচ্ছে চারটি কার্বন আছে সুতরাং এটা হচ্ছে বিউটেন। এটাকে কিন্তু আমরা যদি গাঠনিক সংকেত ভিন্নভাবে লিখি অর্থাৎ একটা শাখা শিকল দিয়ে দিই তাহলে এটার নাম হয়ে যায় 2মিথাইল প্রোপেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি যৌগে কিন্তু চারটি করে কার্বন আছে এবং 3, 6, 9, 10টি হাইড্রোজেন আছে, অর্থাৎ তাদের সংকেত আণবিক সংকেত হলো C4H10 কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এটা একটা সমানতা, বাট এটাকে আমরা বলবো শিকল বা চেইন সমানতা, কারণ এখানে দুটি চেইনের ভিন্নতা আছে। এটা হচ্ছে সরল শিকল আর এখানে একটা শাখা শিকল আছে। তাদের এই চেইনের ভিন্নতার কারণে তাদের ধর্মের মধ্যেও পার্থক্য দেখা যায়। যেমন বিউটেনের স্ফুটনাঙ্ক হচ্ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস আর 2মিথাইল প্রোপেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -10.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য মানে তাদের ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে এই পার্থক্যটা হলো মূলত তাদের চেইনের ভিন্নতার কারণে। এই জন্য এই দুটি সমাণুকে পরস্পরের চেইন বা শিকল সমাণু বলা হয় এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হয় চেইন সমানতা। অর্থাৎ চেইনের ভিন্নতার কারণে বা শিকলের ভিন্নতার কারণে যে সমানতা পাওয়া যায় সেটা হচ্ছে চেইন সমানতা। আর
যৌগগুলোকে বলা হয় পরস্পরের চেইন বা শিকল সমাণু। এরপর আসি আমরা অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা কাকে বলা হয়? অবস্থান সমানুতাকে আমরা এইভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে কোনো জৈব যৌগে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুতা পাওয়া যায় তাকে বলা হয় অবস্থান সমানুতা, আর যৌগগুলোকে পরস্পরের অবস্থান সমাণু বলা হয়। এই ক্ষেত্রে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পরিবর্তন দেখা যায় বা পার্থক্য দেখা যায়। যেমন আমরা এখানে দুটি যৌগ নেই, এই একটি যৌগ আর একটি যৌগ। এই যৌগটির নাম হচ্ছে বিউটিন 1 বা বিউট 1 ইন, কারণ এটা 1 নম্বর কার্বনের সাথে এখানে দ্বিবন্ধন। আর আমরা এটার নাম হচ্ছে বিউট 2 ইন, অর্থাৎ এখানে 2 নম্বর কার্বনের সাথে হচ্ছে দ্বিবন্ধনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি যৌগেরই কিন্তু আণবিক সংকেত হচ্ছে C4H8, কিন্তু তাদের অর্থাৎ এটা একটা অ্যালকিন বোঝাই যাচ্ছে, কারণ CnH2n এর অনুসারে হচ্ছে যে অ্যালকিন। তাহলে এখানে অ্যালকিন, এটা হচ্ছে বিউটিন, কারণ এখানে 4টি কার্বন আছে। তাহলে এখানে প্রথম কার্বনের সাথেই দ্বিবন্ধনটা আছে, আর এখানে দ্বিবন্ধন দ্বিতীয় কার্বনের সাথে দ্বিবন্ধনটা আছে। তাহলে এখানে দ্বিবন্ধনের অবস্থানের পরিবর্তন হলো। সুতরাং এই দুটি সমাণুকে পরস্পর অবস্থান সমাণু বলা হয়, আর এই বৈশিষ্ট্যটাকে বলা হয় অবস্থান সমানুতা। একইভাবে আমরা এখানে প্রোপানল অর্থাৎ C3H8O, এটা প্রোপানলের একটি আণবিক সংকেত, কিন্তু আমরা এর গাঠনিক সংকেত দুভাবে পেতে পারি, যে 1 নম্বর কার্বনের সাথে OH গ্রুপ আছে, আর এখানে দ্বিতীয় যৌগটির বেলায় 2 নম্বর কার্বনের সাথে OH গ্রুপটা আছে। সুতরাং এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল 1 বা প্রোফেন 1 অল। ঠিক একইভাবে এই যৌগটার নাম হচ্ছে প্রোফেন 2 অল আর প্রোপানল 2। তাহলে দেখা যাচ্ছে এখানে OH গ্রুপটা আছে 1 নম্বর কার্বনের সাথে, আর এখানে আছে 2 নম্বর কার্বনের সাথে। তাহলে এখানে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা পরিলক্ষিত হয়। তো সুতরাং এটা একটা অবস্থান সমানুতা, এবং এই যৌগ দুটিকে পরস্পরের অবস্থান সমাণু বলা হয়। এর পরবর্তীতে আসি আমরা কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতা, এখানে মূলত যে সমানুতাটা হয়, এই সমানুতাটা হচ্ছে আণবিক সংকেত একই হবে, কিন্তু তাদের কার্যকরীমূলক ভিন্ন হবে, তাদের কার্যকরীমূলকটা ভিন্ন হবে। আর এই ধরনের সমানুতাগুলো সাধারণত অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোনের মধ্যে হয়ে থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ নেই যে C2H6O, এটা ইথানলের সংকেত, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথারের সংকেত। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের একই সংকেত C2H6O, বাট আমরা দুটি গঠন পাচ্ছি, একটা হচ্ছে ইথার আর একটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আণবিক সংকেত একই দুটি যৌগের, বাট তাদের কার্যকরীমূলক ভিন্ন হলো, তাদের গাঠনিক সংকেত অবস্থানের কারণে তাদের কার্যকরীমূলক ভিন্ন। অর্থাৎ এখানে OH গ্রুপ অর্থাৎ অ্যালকোহল গ্রুপ, আর এখানে হচ্ছে ইথার গ্রুপ। তাহলে এই দুটি যৌগকে পরস্পরের কার্যকরীমূলক সমাণু বলা হয়, আর এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা। আমরা দ্বিতীয় যৌগটিতে আসি। এখানে তার সংকেত হচ্ছে C3H6O। তাহলে আমরা এটাকে দুভাবে লিখতে পারি, একটা অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন, অর্থাৎ CH3CH2CHO, CH3CO, CH3। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, এক ধরনের কার্যকরীমূলক, আর এটা হচ্ছে কিটোন, আরেক ধরনের কার্যকরীমূলক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এই দুটি যৌগের আণবিক সংকেত এক, কিন্তু তাদের কার্যকরীমূলক ভিন্ন হয়। যদি আমরা এটাকে গাঠনিকভাবে দেখাই বা গঠন দেখাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি ভিন্ন কার্যকরীমূলক, অর্থাৎ একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে এটাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা, এবং এই দুটি যৌগকে বলা হয় পরস্পরের কার্যকরীমূলক সমাণু। আমরা আগের যে সংজ্ঞাটা দেখেছিলাম, যেমন অবস্থান সমানুতা এবং কার্যকরীমূলক সমানুতা, এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেটা হলো এখানে অবস্থান সমানুতার বেলা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হয়, অথবা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানের পার্থক্য হয়, কিন্তু কার্যকরী মূলকগুলো ভিন্ন হয় না। বাট এখানে হচ্ছে আমার কার্যকরী মূলক সমানুতার বেলা হচ্ছে কার্যকরী মূলক সমান, দুটি সমানুর মধ্যে কার্যকরী মূলক ভিন্ন হবে। এরপর আসি আমরা মেটামারিজম। মেটামারিজম কাকে বলা হয়? যে একই সমীকৃত শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে কার্যকরী মূলকের উভয় পাশে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমার কার্যকরী মূলক কিন্তু একই থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে সমীকৃত শ্রেণীর যৌগগুলোর মধ্যে মেটামারিজম দেখা যায়।
তবে এখানে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন হবে, তখন এটাকে আমরা বলবো মেটামারিজম, আর যৌগগুলোকে বলা হবে মেটামার। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ নেই C4H10O, এখান থেকে আমরা দুটা ইথার পাই, যেমন CH3O CH2 CH2 CH3, একটা ইথার আর একটা হচ্ছে CH3 CH2O CH2 CH3। তাহলে এটা হচ্ছে আমাদের সংকেতটা হচ্ছে আণবিক সংকেত C4H10O। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে ইথারটা, তার এক পাশে একটি কার্বন আর অন্য পাশে তিনটি কার্বন, আর যে দ্বিতীয় যে ইথারটা তার দুই পাশেই সমান সংখ্যক কার্বন আছে। অর্থাৎ এখানে এই যৌগে অসম সংখ্যক কার্বন কার্যকরী মূলকের উভয় পাশে, আর এখানে কার্যকরী মূলকের উভয় পাশে সমান সংখ্যক কার্বন। অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা দেখা যায় দুটি যৌগে। এই জন্য এই দুটি যৌগকে পরস্পরের মেটামার বলা হয় এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হয় মেটামারিজম। আমাদের প্রথম যৌগটা মিথক্সিপ্রোপেন, দ্বিতীয় যৌগটা হচ্ছে ইথক্সি ইথেন। দ্বিতীয় আমাদের আরেকটি যৌগ আমরা চিন্তা করি যার আণবিক সংকেত হচ্ছে C5H10O। তাহলে এই ক্ষেত্রে আমরা কিটোনের দুটি যৌগ পাবো। সিউ গ্রুপ, প্রথম যৌগ হচ্ছে পেন্টেন 2 দ্বিতীয় যৌগটা হচ্ছে পেন্টেন 3 অর্থাৎ এখানে কার্যকরী মূলকের অবস্থানটা হচ্ছে 2 নম্বর কার্বনে আর এখানে হচ্ছে 3 নম্বর কার্বনে। সুতরাং স্বাভাবিকভাবেই প্রথম যৌগের কার্যকরী মূলকের বাম পাশে একটি কার্বন আছে আর ডান পাশে 3টি কার্বন আছে। আবার আমরা যদি পেন্টেন 3 দিকে তাকাই তাহলে তার দুপাশেই কিন্তু 2টি করে কার্বন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তাহলে কি হলো, কার্যকরী মূলকের উভয় পাশে আমরা কার্বন সংখ্যার ভিন্নতা দেখতে পাই। এজন্য এই সমানতাকে বলা হবে মেটামারিজম এবং এই যৌগগুলোকে বলা হবে মেটামার। তাহলে আমরা মূল কথা এখানে হলো মেটামারিজম হলো ওই সমানতা যে সমানতাতে একই সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার সমান ভিন্নতা দেখা যাবে, কার্বন সংখ্যা ভিন্নতা পরিলক্ষিত হয়, তাহলে ওইটাকে আমরা বলবো মেটামারিজম এবং যৌগগুলোকে বলবো মেটামার। আমাদের সর্বশেষ যে টটোমারিজম, টটোমারিজম কাকে বলা হয়? টটোমারিজম মূলত একটি গতিশীল সমানতা। কেন এটা গতিশীল সমানতা? এই সমানতার মধ্যে একটা সাম্য অবস্থা দেখা যায়, সেজন্য এটাকে বলা হয় গতিশীল সমানতা। এখানে মূলত এক ধরনের কার্যকরী মূলক থেকে অন্য ধরনের কার্যকরী মূলকে স্বতঃস্ফূর্তভাবে রূপান্তরিত হয়। এটাকে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি, যেমন প্রোপানন 2। এই যৌগটার নাম হচ্ছে প্রোপানন 2, অর্থাৎ এখানে কিটো গ্রুপ আছে। এখানে এই কার্বন এবং হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি পার্থক্যের কারণে এখানে এই হাইড্রোজেনটা প্রোটন হিসাবে অক্সিজেনের সাথে যেতে পারে, কারণ এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, যার কারণে এই কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নেওয়ার একটা প্রবল আকর্ষণ থাকে। এই আকর্ষণ থাকার কারণে এই কার্বনটা তখন এখানে আবার ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর চেষ্টা করে। তখন কি হয়, এখান থেকে এই একটা হাইড্রোজেন আমাদের এই কার্বন থেকে প্রোটন হিসাবে চলে যায়, এটা স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছে। তখন এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, তখন এটা একটি অ্যালকোহলিক গ্রুপে রূপান্তরিত হয়। তখন যৌগটার স্ট্রাকচার দ্বারা এই ধরনের CH3COH ডাবল বন্ড CH2। এই ডাবল বন্ডটা মূলত এখানে হাইড্রোজেন যখন প্রোটন হিসাবে চলে যায় অক্সিজেনের সাথে, তখন এখানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, সেই ইলেকট্রন ডেনসিটিটা এখানে একটা দ্বিবন্ধন গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল আমার একটা কিটো যৌগ, হয়ে গেলে এটা ইনল যৌগ, অর্থাৎ অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপে। এই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে হয়, আর এটা মাঝখানে একটা সাম্য অবস্থার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা গতিশীল। এই যৌগটা থেকে এই যৌগ, এই যৌগ থেকে এই যৌগ, এটা চলতেই থাকে সাম্য অবস্থায়, কন্টিনিউ হতেই থাকে, যার কারণে এটাকে একটা গতিশীল সাম্য সমানতা বলা হয়। আর এই যৌগটার এই সমানতাটাকে আমরা কিটো ইনল সমানতাও বলা হয়। কেন কিটো ইনল সমানতা বলা হয়? সাধারণত এখানে কিটোন এবং অ্যালকোহলের মধ্যেই পরিবর্তনটা দেখা যায়, এই জন্য এই যৌগটা কোনো সময়
কিটুইনুর সমানুতা বলা হয়ে থাকে। তাহলে আমাদের এই ছিল আজকের সমানুতার নিয়ে আলোচনা। আমরা দেখলাম আজকে সমানুতার সংজ্ঞাটা দেখলাম, তার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ দেখলাম। আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, গাঠনিক সমানুতা এবং স্টেরের সমানুতা। আর আমরা মূলত আজকে গাঠনিক সমানুতা নিয়ে আলোচনা করলাম। আর 5টি গাঠনিক সমানুতার কথা বলা হলো: 1 চেইন সমানুতা, 2 অবস্থান সমানুতা, 3 ছিল আমাদের কার্যকরীমূলক সমানুতা, 4 নম্বর হচ্ছে আমাদের মেটামারিজম, 5 নম্বর হচ্ছে আমাদের টটোমারিজম। এই ছিল আমার আজকের ক্লাসের আলোচনার বিষয়। পরবর্তী ভিডিওতে আমাদের স্টেরিও সমানুতা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।